আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, সবাইকে স্বাগত জানাচ্ছি ওআইএসসি প্রেজেন্টস ক্যারিয়ার টকের আরো একটি এপিসোডে। যারা আমাদের আয়োজনকে দেখছেন এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাদের সকলকে জানাই অভিনন্দন এবং শুভকামনা। তো ক্যারিয়ারকে আমরা মূলত কথা বলি ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ক্যারিয়ার গাইডলাইন, স্টুডেন্ট লাইফ থেকে ক্যারিয়ার প্ল্যান সেট করার টিপস অ্যান্ড ট্রিক্স এবং দিক নির্দেশনা নিয়ে। তো প্রত্যেক পর্বে আমাদের সাথে থাকেন রেসপেক্টিভ সেক্টরস কিছু এক্সপার্টস অ্যান্ড গুণীজন, তাদের কাছ থেকে আমরা আমাদের গাইডলাইনগুলো পেয়ে থাকি। অ্যান্ড আমাদের এই ক্যারিয়ার টকটাকে পুরো কান্ট্রি ওয়াইড ছড়িয়ে দিতে আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে সংযুক্ত করতে পেরেছি বেশ কিছু ইউথ অর্গানাইজেশনকে। তো আমরা আমাদের সাথে আজকের এপিসোডে সংযুক্ত আছে 4টি ক্লাব, যাদের মধ্যে রয়েছে রাজশাহী ইউনিভার্সিটি বিজনেস ক্লাব, ফোরাম অফ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব অ্যান্ড জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব। তো ক্যারিয়ার ক্লাবে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করি তা নিয়ে আমরা এখন একটি ছোট্ট প্রোমো দেখে আসবো। সো যারা আমাদের সাথে সংযুক্ত আছেন তাদের সবাইকে আবারও জানাচ্ছি শুভকামনা, এবং আপনারা আপনাদের কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন বা কোন ইউথ অর্গানাইজেশন থেকে আমাদের সাথে যুক্ত আছেন তা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেন। এটা বলছিলাম, বরাবরের মতো আমাদের সাথে আজকেও থাকছেন একজন বিশেষ অতিথি, যিনি আজ আমাদের সাথে আছেন। তিনি একটি নোবেল প্রফেশন তথা টিচিং এর সাথে যুক্ত। So today we have Dr. Muhammad Tariq Rahman. He is currently working at the University of Liberal Arts as an associate professor. He is also working as the director at the Center for Excellence in Teaching and Learning, CETL. Before joining this profession, Dr. Tariq had a long academic career studying at multiple high-ranked universities in different parts of the world, like University of Manchester, UK, University of Massachusetts, and the University of Queensland in Australia. So he studied at IER and also worked for some renowned NGOs such as BRAC and Save the Children. So without any further ado, we are welcoming Dr. Muhammad Tariq Rahman. Hey, Assalamu alaikum, bhaiya. Welcome to the show. Well, thank you so very much. I'm very much excited. So let's start. So, ভাই কেমন আছেন? শুরুতে জিজ্ঞেস করতে চাচ্ছি আপনি আসলে কেমন আছেন এবং আপনার এই করোনাকালীন সময়টা কেমন যাচ্ছে? Well, that's a difficult question, I guess, because এমনি ভালো আছি, but as you can understand that relevant যে স্ট্রেস গুলো থাকে সেগুলো তো আছেই। কাজের প্রেশার আছে, অনলাইন অফলাইন, সো সেগুলো আছে, আর করোনা রিলেটেড যে কিছু স্ট্রেস আছে সেগুলো তো আছে। সো সব মিলিয়ে বলবো ভালোই আছি, বাট স্ট্রেস গুলো কিন্তু মুক্ত না। সো দ্যাটস গ্রেট ভাইয়া। আমরা যারা আসলে এই প্যান্ডেমিকের সময়টা তো ভালো আছি, দ্যাটস এ ব্লেসিং ফর আস। সো আমি খুব সংক্ষেপে আপনার ব্যাপারে আমাদের অডিয়েন্সকে একটু বললাম যে আপনার কি করছেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা কি। সো ভাই এই ব্যাপারে যদি আপনি একটু আমাদেরকে একটু ডিটেইলস শেয়ার করতেন যে আপনার জার্নিটা সোফার কেমন ছিল, অ্যান্ড আপনার জার্নিটা থ্রু আউট টিল নাও কিভাবে এত দূর আসা, ছোট করে যদি আমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেন।
Sure. That's a good question. আমার মনে হয় যে একটা বেড়ে ওঠার গল্পতে অনেক কিছু থাকে যেখানে লার্নিং এর বেশ কিছু মশলা থাকে। সো আমারটা যদি শেয়ার করতে হয়, আমি পড়াশোনা করেছি আইয়ার এ, যেটা তুমি একটু আগেই বলেছো। সো আমি এসএমটি তে ছিলাম, ব্যাচেলর এর মাস্টার্স এর দুটাতেই। এসএমটি তে শেষ করার পর আইডি তে জয়েন করেছিলাম, কিছুদিন কাজ করেছি ওখানে ইয়াং প্রফেশনাল হিসেবে। তারপরে কাজ করেছি সেভ দ্য চিলড্রেনে কিছুদিন, এডুকেশন প্রজেক্টে। এরপরে আমি স্কলারশিপ নিয়ে তোমার ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে যাই, সো ওখানে একটা মাস্টার্স করেছি। এটা হচ্ছে এডুকেশনাল লিডারশিপ অ্যান্ড স্কুল ইমপ্রুভমেন্ট, এটার উপরে একটা এমএ করেছি আর কি। সো ওখান থেকে শেষ করে আমি গিয়েছিলাম ইউএসএ তে। বেসিক্যালি ইট ওয়াজ এ পিএইচডি প্রোগ্রাম, ইডিডি যেটাকে আমরা বলছি। ওটাও ছিল এডুকেশন পলিসি এই রিলেটেড একটা পিএইচডি, বাট ওটা আমি মাঝ রাস্তায় শেষ করি নাই, ওটা মাঝ রাস্তায় আমি চলে এসেছি। সো ওখান থেকে পিএইচডি না নিয়ে আমি যে ডিগ্রিটা নিয়েছি সেটাকে বলা হয় এডুকেশন স্পেশালিস্ট ডিগ্রি। 2 বছরের কোর্স ওয়ার্ক করেছিলাম, সেই কোর্স ওয়ার্ক থেকে তোমার এই ডিগ্রিটা ওরা দিয়েছে। সো ইডিএস শেষ করার পর, উইচ ইজ এডুকেশন স্পেশালিস্ট ডিগ্রি, আমি চলে যাই অস্ট্রেলিয়াতে পিএইচডি করি এডুকেশনের উপর। মোস্টলি এডুকেশন পলিসি হচ্ছে মেজর। সো ওখানে শেষ করে পিএইচডি আমি দেশে ফিরি 2019-এর জানুয়ারি ফেব্রুয়ারি দিকে। এন্ড দেন আমি জয়েন করি ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ, এখানে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে, and also the director of the Center for Excellence in Teaching and Learning. So they have a dedicated center which actually organize different sort of professional development sessions, workshops, seminars for giving an extra edge to teaching. So I'm still there. So yeah, that's me in short. ভাইয়া, শুনে খুবই ভালো লাগলো যে আমাদের হায়ার এডুকেশন অপরচুনিটিস গুলো, এগুলোর ব্যাপারে হয়তো আপনার কাছে আরো ডিটেলস জানতে পারবো আমাদের সেশনটা যত সামনে আগাবে। ইউনিভার্সিটির লেভেল থেকে আসলে স্টুডেন্টদের যে ভালো করার টেন্ডেন্সিটা, ভালো করার ইম্পর্টেন্সটা আসলে কতটুকু? আমরা যতটুকু জানি হায়ার স্টাডিজে যেতে হলে একটা ভালো একাডেমিক একটা ব্যাকগ্রাউন্ড দরকার হয়, একটা বেসটা খুব ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট যে ইউনিভার্সিটিতে যখন আমরা এনরোল করছি বা আন্ডার গ্রাজুয়েশন করছি, মাস্টার্স করছি, তো এই টাইমটাতে নিজের রেজাল্টটা মেনটেন করাটা এবং ভালো করার জন্য আসলে কি কি করা উচিত? আচ্ছা, that's a good question, Rafi. I think ইউনিভার্সিটি লেভেলে তোমার নিজেকে প্রিপেয়ার করতে হবে, এন্ড এই প্রিপারেশনটা যতটা বেটার হয় ততটাই ভালো। এখন এই প্রিপারেশনের অনেকগুলো দিক আছে। দিকটা এই সেন্সে বলবো যে তোমার রেগুলার যে প্রিপারেশনের জিনিসগুলো আছে সেগুলো তো তোমাকে যেতেই হবে, there is no escape from it. রেগুলার প্রিপারেশন বলতে বুঝাচ্ছি, ধরো তুমি যদি স্কলারশিপের কথা চিন্তা করো তাহলে you have to maintain your CGPA, then you have to go for IELTS, and then of course publications. So এগুলো তো রেগুলার স্টাফ, বাট এছাড়াও এখনকার পার্সপেক্টিভে নানাভাবে তোমাকে প্রিপেয়ার করতে হবে। এখন তোমার স্পেসিফিক কোয়েশ্চেনটাতে যদি আসি, তুমি যে বলছো যে ভাইয়া ঠিক আছে আমি ইউনিভার্সিটিতে ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া হচ্ছে যে আমার একটা ভালো সিজিপিএ থাকতে হবে, এন্ড ভালো সিজিপিএ পাওয়ার জন্য, ভালো সিজিপিএটা মেনটেন করার জন্য বা একটা কোর্সে ভালো করার জন্য কি ধরনের স্ট্র্যাটেজিস নেওয়া যায়, ইফ দ্যাট ইজ ইওর কোয়েশ্চেন, টু বি ভেরি স্পেসিফিক, আমার মনে হয় একটা গুড স্ট্র্যাটেজি হচ্ছে যে তুমি যদি একটা পার্টিকুলার কোর্স শুরু করো, কোর্সের শুরুতেই ইউ শুড be able to let your faculty that you are very serious about the course, and you have to give tons of clues, evidence and signs so that faculty বোঝে যে তুমি কোর্সটাকে সিরিয়াসলি নিচ্ছ and you are serious about getting a good result, getting a good grade. and এটা তুমি নানাভাবে করতে পারো। ফর এক্সাম্পল, ক্লাসরুমে যখন ফ্যাকাল্টি কিছু বলছে তখন ফ্যাকাল্টির সাইকোলজিটা বোঝা আমার মনে হয় একটা বড় ইম্পর্টেন্ট দিক টু ডু ওয়েল ইন দ্য কোর্স। সো একজন ফ্যাকাল্টি যখন একটা কিছু বলছে, পড়াচ্ছে, তখন হি অর শি গিভস ইউ টনস অফ ক্লুজ, different types of clues that he wants to see in your paper, right? Or she wants to see in your paper.
সো এক্সপ্লানেশনের সময় কিন্তু উনি তোমাকে যথেষ্ট ক্লুজ গুলো দিয়ে দিচ্ছে, এবং ইউ শুড be able to get those clues. Definitely take notes, tons of notes, so that you exactly know what the faculties want from you. সো যখন নোটগুলো নিচ্ছ, যখন পার্টিকুলার টপিক গুলো আলোচনা হচ্ছে, একটা স্পেসিফিক বিষয় নিয়ে তোমার ফ্যাকাল্টি যদি কোনো একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, এটা টুকে রাখো। অ্যান্ড আই ক্যান অ্যাসিওর ইউ যে পরীক্ষার খাতায় যখন তুমি ওই পয়েন্টগুলোকে আরো একটু ইলাবোরেট করছো, আর একটু এক্সপ্লেইন করছো উইথ লটস অফ আদার রিসোর্সেস, রেফারেন্সেস, তখন ফ্যাকাল্টি কিন্তু বুঝতে পারছে যে উনি যেটা ক্লাসরুমে আলোচনা করেছিলেন সেটার উপর কাজ করেছো, সেটার উপর তুমি রিসার্চ করেছো। এবং এটা কিন্তু ফ্যাকাল্টিকে কনভিন্স করে, এটা কিন্তু ফ্যাকাল্টিকে বোঝায় দ্যাট স্যার আপনি যেটা করছেন বা মিস আপনি যেটা পড়িয়েছেন আমি সেটাকে রিসার্চ করেছি, আমি সেটা নিয়ে আরো পড়াশোনা করেছি। এবং ফ্যাকাল্টি কিন্তু এই জিনিসটা পছন্দ করে। And not only about his or her, acceptance or appreciation, but also তুমি যখন এটা নিয়ে dig up করছো, কম্পিউটার সম্বন্ধে আরেকটু বেশি ম্যাচিওর হচ্ছে, আরেকটু বেশি নলেজ গ্যাদার করছো, সো সেটা কিন্তু তোমার খাতায় পরীক্ষার হলে ফুটে উঠবে। সো আমি বলবো যে প্রত্যেকটা ক্লাসে you need to be very attentive, you need to get all these clues, you need to take lots of notes, and এগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে to do well in your course. সো মানে ইন শর্ট যদি আমাকে একটা স্ট্র্যাটেজি বলতে বলা হয়, আমি বলবো টেক লটস অফ নোটস, এগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে। আমরা একটু কমেন্ট সেকশন থেকে একটু ঘুরে আসতেছি, আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা কোলানপুর থেকে দেখছে শিউলি, মাগুরা থেকে দেখছে তান্নি, এন্ড বরগুনা জেলা থেকে আমাদেরকে দেখছে উম্মে হানি জয়েন করেছে আমাদের সাথে। এন্ড আমরা একটা ইন্টারেস্টিং কোশ্চেন পেয়েছি শাহবাজ আহমেদের কাছ থেকে, যে হাউ ডু ইউ ডিফাইন এ গুড টিচার? I have seen many teachers with more degrees, but they really can't get the attention of us students. So what do you think? What would be the best trait to exercise for being a better teacher? Well, that's a very interesting question, and also a very difficult question, because when you say what is a good teacher, it's difficult in a sense that in the class you have like 40-60 students, right? And if you really want to be a good teacher for 60 students, it's really difficult, because 60 students think 60 different ways. তাদের মেন্টাল স্ট্যামিনা, তাদের আন্ডারস্ট্যান্ডিং, তাদের হিউমার, তাদের কমিউনিকেশন, এভরিথিং ইজ ডিফারেন্ট। সো 60 রকমের ডিফারেন্ট মাইন্ডসেট নিয়ে তুমি কথা বলছো। সো একজন টিচারের পক্ষে আমি বলবো, যদি গুড টিচিং করতে চাও, যদি ভালো শিক্ষক হতে চাও, ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে তুমি তোমার স্টুডেন্টকে বোঝার চেষ্টা করো। That will help you to act like a good teacher. That will help you to communicate better with your students, because at the end of the day it's all about communication, right? So if you have a good communication with your student, if you understand what your students want from you, where they are weak, where they are strong, what exactly they want to learn from you, how they want to learn from you. So if you have the clear idea about all these questions, very important questions, certainly you will be a good teacher, because you will be able to connect with your student and serve them accordingly. So যদি আমি একটা বুলেটে বলতে চাই, good teacher-এর একটা বড় criteria হচ্ছে that she understands his or her students very well. And this understanding doesn't grow like, suddenly. You have to work on it. You have to keep working with your students. You have to ask them, how are they doing? What is the problem? Where are they having the problem? So don't act like you know everything, and therefore you are coming to teach them and they are empty, skulls. It's not that. It's definitely not that. Rather, you share your ideas, you share your wisdom, and then also get them opportunity to talk, to communicate. So একটা বুলেটে যদি বলি, communication is the main agenda. Communication is the main key. Have your communication better and make it strong. That's one of the criteria. Exactly, ভাই, কমিউনিকেশনটা ইফেক্টিভ হওয়া খুব ইম্পর্টেন্ট। তো আমরা যদি আরেকটা নেক্সট কোশ্চেনে যেতে চাই, যে আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেকের একটা ধারণা থাকে যে স্কলারশিপ পাওয়াটা খুবই টাফ একটা ব্যাপার। আপনি যদি ব্যাপারে একটু বলতেন, আসলে স্কলারশিপ অ্যাব্রোডে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে স্কলারশিপ পাওয়াটা কতটুকু টাফ, এবং হাউ শুড ওয়ান প্রিপেয়ার ফর স্কলারশিপস? Interesting. Of course, scholarship is hard, of course, because when you are competing for a scholarship, you are basically competing
with tons of students across the world, right? তুমি মানে tons of countries আছে, সেখানে tons of students আছে, তারা কিন্তু একটা পার্টিকুলার স্কলারশিপের জন্য কম্পিট করছে, এবং তুমি কিন্তু আর ন্যাশনাল লেভেলে কম্পিটিশনটা হচ্ছে না, এটা একটা ইন্টারন্যাশনাল গ্লোবাল লেভেলে কম্পিটিশনটা হচ্ছে ফর এ সার্টেন স্কলারশিপ। সো সার্টেনলি বলার অপেক্ষা রাখে না দ্যাট ইট উড বি indefinitely tough, বাট তার মানে এই না যে এটা অ্যাচিভ করা সম্ভব না। Definitely it's achievable. এবং আমি বলবো that don't look for, as a student, don't look for to gain something or to reward yourself with something that is easy to achieve. তাহলে ফানটা কোথায়, রাইট? সো টার্গেট এমন একটা কিছু করো যেই টার্গেটটা তোমাকে অনেক বেশি ভাবাবে, অনেক বেশি কাজ করতে বাধ্য করবে, অনেক বেশি প্রিপারেশন নিতে বাধ্য করবে, এন্ড যখন তুমি ওইটা নিতে পারবা এন্ড অ্যাচিভ করবা, তখন কিন্তু তোমার মধ্যে একটা রিওয়ার্ডিং ফিলিং থাকবে যে হ্যাঁ আমি অনেক বেশি পরিশ্রম করেছি এবং নাও আই হ্যাভ গট দ্য ফ্রুট। সো ইন টার্মস অফ প্রিপারেশন আই গেস ফোর কি আইডিয়াস তোমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে তোমার সিজিপিএ তোমার খুব ভালো হতে হবে, নো ডাউট অ্যাবাউট ইট, বাট হ্যাভিং বিন সেড দ্যাট, তোমার সিজিপিএ ভালো হবে বাট খারাপ যদি কোনো কারণে কিছুটা হয়ে যায়, তার মানে যে তুমি আসলে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছো সেটা ভাবার কোনো কারণ নাই। সো আইডিয়াটা এরকম যে যতটা পারো সিজিপিএটা বেটার করো, বাট সিজিপিএ খারাপ হলেও মানে তোমার সুযোগ শেষ হয়ে যাচ্ছে না। সিজিপিএ এর পাশাপাশি তোমাকে যেটা করতে হবে, তোমাকে ইংরেজিতে খুব ভালো দখল থাকতে হবে, স্পেসিফিক্যালি ইন স্পিকিং এন্ড অফ কোর্স ইন একাডেমিক রাইটিং। তোমাকে খুব ভালো রিসার্চ ক্যাপাসিটি থাকতে হবে তোমার। সো তুমি যদি প্ল্যান করছো যে তুমি একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবা, দেন ইউ শুড হ্যাভ already published 1 or 2 articles. If it is local journal, that's all right, that doesn't matter. But if it is an international journal, of course you will be greatly rewarded for that. So English, তারপরে তোমার কিছু পাবলিকেশন and having a good understanding of research and research methodology, also your CGPA, and finally a very good and strong proposal, রাইট? তোমাকে একটা রিসার্চ প্রপোজাল লিখতে হবে, এবং একটা জিনিস মাথায় রেখো যে তুমি যখন একটা ইউনিভার্সিটির সাথে কমিউনিকেট করছো, তোমার একমাত্র কমিউনিকেশন মিডিয়াটা হচ্ছে তোমার প্রপোজালটা, কারণ এই প্রপোজালের মাধ্যমে ইউ আর টকিং উইথ দ্য রেসপেক্টিভ ফ্যাকাল্টিজ যারা তোমাকে জাজ করছে। সো তোমার হয়ে তোমার কথাটা বলবে, তুমি কতটা স্ট্রেংথ আছে তোমার রিসার্চে সেই কথাটা বলবে তোমার রিসার্চ প্রপোজাল। এবং রিসার্চ প্রপোজালে পার্টিকুলারলি কিছু ফ্যাক্টর আছে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেমন তোমার ম্যাথোডোলজি, এটা তোমার কতটা স্ট্রং, কারণ ওই জায়গাটাই তুমি শো করতে পারছো যে হাউ মাচ ইউ নো অ্যাবাউট রিসার্চ, রাইট? এন্ড অলসো দ্য থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। সো যেহেতু আমি সোশ্যাল সায়েন্স কেন্দ্রিক কথা বলছি, এন্ড সায়েন্সের ক্ষেত্রে হয়তো থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা কাজ করবে না, বাট সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে সার্টেনলি দে ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক নলেজ, থিওরিটিক্যাল নলেজ। সো ওইখানে তোমার মুনশিয়ানা দেখাতে হবে, এন্ড ওইটা তোমার হয়ে কাজ করবে অনেকটাই। আমি যদি খুব ডিটেলে না যাই, মানে ইন শর্ট যদি আমাকে আনসার করতে হয় কোয়েশ্চেনটা, সো সার্টেনলি দিস 4 থিংস আর ইম্পর্টেন্ট। এন্ড দেন এগেইন ভাই সিজিপিএ এর ব্যাপারটা চলে আসে আর কি, যে একটা মিনিমাম সিজিপিএ তো রিকোয়ার করে ইউনিভার্সিটি গুলো ইন টার্মস অফ স্কলারশিপ দেওয়ার ক্ষেত্রে। সো সেক্ষেত্রে আসলে কাটমার্কটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আর কি, যে মিনিমাম কত এক জায়গায় এক এক রকম। যেমন ধরো আমার অনার্স লেভেলে সিজিপিএ ছিল 3.5, which is not great. Certainly it's not great. I was involved in so many things, so আমার সিজিপিএটা আমি ভালো করতে পারি নাই অনার্স। সো 3.5, এবং মাস্টার্সে ছিল 3.9। সো আমি প্রথমে যখন চিন্তা করছিলাম স্কলারশিপ নিয়ে, তখন আমার মনে হচ্ছিল আমাকে দিয়ে মনে হয় স্কলারশিপ হবে না, বিকজ 3.5 ইটস ইভেন বিলো অ্যাভারেজ, রাইট? এখন অনেকে 3.8, 8, 8.5, 9 এগুলো খুবই মানে কমন, মানে যারা এই রিলেটেড চিন্তা ভাবনা করছে যে না আমি বাইরে যাব স্কলারশিপ নিয়ে। বাট দেন এগেইন আই ওয়াজ থিংকিং দ্যাট লেটস গিভ ইট আ ট্রাই, রাইট? সো তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি আদার্স যে ফ্যাক্টর গুলো আছে সেই ফ্যাক্টর গুলোতে বেশি কন্ট্রিবিউট করতে চেষ্টা করেছি, যেহেতু অনার্সেরটা খারাপ হয়েছে, লেটস নট স্টাক অন দ্যাট। সো আমি মাস্টার্সে আমার সিজিপিএ ভালো হচ্ছে মোটামুটি, আমি টুকটাক ছোটখাটো কয়েকটা পাবলিকেশন করেছি, এবং আমার ফিল্ডে যে ফিল্ডে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই ফিল্ডে আমি আপডেটেড থেকেছি। সো দিস ইজ অ্যানাদার পয়েন্ট, বিকজ যখন তুমি একটা ভাইভা বোর্ডে যাচ্ছ, যখন তোমাকে জাজ করা হচ্ছে, তখন সিজিপিএ তোমার পাশে থাকছে ঠিক আছে, বাট ভাইভা বোর্ডের মানে
যারা তোমাকে জাজ করছে তারা কিন্তু মানুষ। তো তোমার প্রেজেন্টেশন, কিভাবে তুমি কথা বলছো, কতটা কনফিডেন্স শো করছো, তুমি যে বিষয়টা নিয়ে কথা বলছো সেই বিষয়টাতে তোমার জানা কতটুকু আছে, রাইট? তোমার প্রপোজালটা কতটুকু স্ট্রং, তুমি কি সেটা কমিউনিকেট করতে পারছো কিনা, এই জিনিসগুলো কিন্তু কম্বাইন্ডলি একটা এফেক্ট ফেলে, রাইট? সো সেটা মাথায় রেখো আর কি, যে ইটস নট দ্য এন্ড অফ দ্য রোড যে তোমার যদি একেবারে খারাপ হয়ে যায়, যে হ্যাঁ আমার সিজিপিএটা ভালো হয় না, আমি শিখে গেছি, আমার আর সম্ভব না, এটা মনে করার কোনো কারণ নেই। আদার ক্রাইটেরিয়া আছে যেখানে তুমি কিন্তু কন্ট্রিবিউট করতে পারছো। তো ভাই ইন দ্যাট কেস প্রিপারেশনটা আসলে কখন থেকে স্টার্ট করা উচিত? তোমার অনার্সের প্রথম দিন থেকে। বিকজ সিজিপিএ আসলে তো ছট করে ভালো করে ফেলা সম্ভব না। সিজিপিএটা একটা কন্টিনিউয়াস প্রসেস, তোমাকে একটা একটা কোর্স ধরে তোমাকে সিজিপিএটা ডেভেলপ করতে হয়। সো আমি বলবো যদি তোমার মাথায় থাকে যে তুমি স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে যেতে চাও, তাহলে প্রথম দিন থেকেই তুমি সেটার জন্য কাজ করা শুরু করো। প্রথম দিন থেকেই তুমি সিজিপিএর দিকে নজর রাখো। প্রথম দিন থেকেই তুমি, আমি বলবো যে একটা রিসার্চের দিকে একটা ঝোঁক রাখো। প্রথম দিন থেকেই তুমি ইংরেজিতে তোমার মানে ক্যাপাসিটিটা ডেভেলপ করার চেষ্টা করো, বিকজ এগুলো আসলে চট করে হয় না। এগুলোর জন্য তোমাকে কিন্তু আস্তে 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 তোমাকে ডেভেলপ করতে হবে। এবং তোমার হাতে যদি 4 বছর সময় থাকে, তুমি অনার্সে 4 বছর আছে, তোমার মাস্টার্সে 1 বছর আছে, 5 years ইজ মোর দেন এনাফ। বাট আমি বলবো যে হঠাৎ করে 3 মাসের ক্র্যাশ কোর্স নিলাম, আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবো, সো আমার কি লাগবে, এভাবে জিনিসগুলো আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট হয় না। সো তুমি স্টেপ বাই স্টেপ যাও, আস্তে আস্তে যাও, বাট সময়টা নাও, লম্বা সময় নাও। যেরকম অনেকে বলে বিসিএস এর প্রিপারেশন নিতে হবে, সো আস্তে আস্তে কিন্তু তুমি ওই দিকে ঝোঁকটা বাড়তে থাকে। সো স্কলারশিপটা সেম, বিল্ড অন ইট স্লোলি, ইফ দ্যাট আনসার ইউর কোশ্চেন। ইয়েস ভাই, আনসারটা আমরা পেয়েছি। সো ভাই স্কলারশিপের ক্ষেত্রে বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে মানে আমাদের I can't hear you. Can you hear me now, ভাই? But I can hear you properly. No. Okay, let me check. Check in my side যে আমি আসলে কানেক্টেড আছি। হ্যাঁ আমি কানেক্টেড আছি। রাফি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। সো সামহাউ মনে হয় একটু ওকে, গ্যাপ হয়েছে। মেবি সামথিং। ভাই যে কোশ্চেনটা করছিলাম আর কি, যে হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমাদের প্রাইমারি চয়েস থাকে ফর সিলেক্টিং কান্ট্রিজ লাইক ইউএসএ, ইউকে, কানাডা, এই টাইপের কান্ট্রিগুলো আমাদের প্রথম সারির পছন্দ থাকে। সো এর বাইরে আসলে চিন্তা করা কতটুকু ইম্পর্টেন্ট, অ্যান্ড আমরা যে গতানুগতিক চিন্তাটা করছি যে ইউএসএ, ইউকে, কানাডাতে আমরা আমাদের স্কলারশিপ দরকার বা আমরা এই কান্ট্রিগুলোতেই যাব, এই এই থিঙ্কটা আসলে কতটুকু আপনার কাছে, এই ব্যাপারে আসলে আপনার ভিউজটা কি? আমার মনে হয় certainly you can keep them in your mind as the destiny, as your goal that you want to reach to USA, UK or Canada or Australia. That's not bad. But you shouldn't forget that there are tons of other opportunities in different other countries. So for example, like Turkey, China, Malaysia, Singapore. এইসব কান্ট্রিগুলোতেও কিন্তু there are tons of opportunities. So and if you can avail them, that's not bad. Because if you have a larger or longer sort of objective that আমি মাস্টার্স করব, আমি একাডেমিয়াতে আসবো, আমি টিচিং প্রফেশনে যাব, that certainly PhD will always be an obvious thing. So if you get a scholarship, for example, in a Malaysian university or a Singaporean university or even Turkey, that master will help you to get a good scholarship probably in USA. So take that as a step-by-step process. So once you land in Malaysia, and then from Malaysia you land in Australia, because for some people getting into Australia and having a very competitive scholarship probably it will be very tough. So you don't need to get into that tough competition if you want to go through via Malaysia and Singapore and Turkey and these countries. Certainly they add tremendous values. So yes. আমরা একটা কোশ্চেন পেয়েছি কমেন্ট বক্স থেকে, যেটি হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আসলে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট রোল প্লে করে কিনা বা কোনো রোল প্লে করে কিনা? Certainly, yes, certainly. I think extracurricular activities has even more importance than regular activities.
because and to be very frank and honest with you, when we are entering into the class, we are actually limiting ourselves with a very specific focus. Say, for example, what is the course content and course objective. So that gives you a pedagogic, backup. But when you are talking about extracurricular activities, then you are open. You are more open. So you are learning how to work in a team. You are learning more critical understanding. You are learning how different perspectives can be applied to understand certain ideas. So analysis, synthesis power, application power, critical thinking power, innovative thinking, এগুলো বেসিক্যালি আসে হচ্ছে তোমার co-curricular activities থেকে। সো আমি বলবো যদি তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হও, certainly engage yourself with some sort of co-curricular activities and lead them, follow them, lead those things. And এটা শুধুমাত্র এই জন্য বলার জন্য বলা না যে হ্যাঁ আমি এই গ্রুপের একটা মেম্বার ছিলাম, but in real life they will ask you that what type of activities, what type of engagement you had, right? So তোমাকে এভিডেন্স ক্রিয়েট করতে হবে। সে ফর এক্সাম্পল জানতে চাইবে একটা পার্টিকুলার ইন্টারভিউতে, সে ফর এক্সাম্পল তুমি স্ট্যানফোর্ডে ধরো তোমার অ্যাডমিশন চাচ্ছ বা ইয়েলে অ্যাডমিশন চাচ্ছ, ওর একটা বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে সে তোমাকে জানতে চাইবে যে তোমার লিডারশিপ ক্যাপাসিটি কেমন। এন্ড তুমি হয়তো আমার কাছ থেকে একটা রেকমেন্ডেশন লেটার নিয়ে গেলা যে হ্যাঁ রাফির লিডারশিপ ক্যাপাসিটি অসম, বাট দ্যাটস ইট। আমি জাস্ট একটা এমটি ওয়ার্ড ছেড়ে দিলাম। ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। তোমাকে এভিডেন্সটা ক্রিয়েট করতে হবে, হ্যাঁ আমার লিডারশিপ কোয়ালিটি অসম এবং আমি এই একটা পার্টিকুলার অর্গানাইজেশনে কাজ করেছি ফ্রম দিস ক্যাপাসিটি এবং ওখানে এরকম একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল এবং আমি আমার ক্যাপাসিটি থেকে এভাবে কন্ট্রিবিউট করেছি এবং এভাবে আমি প্রবলেমটা সলভ করেছি। সো ওখান থেকে তারা বুঝবে যে প্রবলেমটার লেয়ারটা কতটুকু, সিভিয়ারিটিটা কতটুকু এবং তোমার ইনভলভমেন্টটা কিভাবে সেই জায়গায় কন্ট্রিবিউট করেছে টু ওভারকাম দ্য প্রবলেম। সো দ্যাটস হাউ ইউ অ্যাকচুয়ালি মেক এভিডেন্স দ্যাট ইউ হ্যাভ লিডারশিপ ক্যাপাসিটি rather than having a recommender and reference letter saying that okay he's leadership quality awesome, because that's empty. empty কথা দিয়ে এখন আর কাজ হয় না। So certainly involve yourself in various types of work. একটা হচ্ছে রাফি যে ধরনের কাজগুলো করছে এই ধরনের যেখানে লিডারশিপটা শো করার জায়গা থাকে, আরো কিছু অ্যাক্টিভিটিস আছে যেখানে তোমার মানবিক দিকটা শো করার জায়গা থাকে। সে ফর এক্সাম্পল তুমি ব্লাড ডোনেশনের একটা গ্রুপের সাথে জড়িত আছো, চ্যারিটির কাজ, এক্স্যাক্টলি। তাতে করে তোমার দুইটা সাইড কিন্তু শো হবে, যে তোমার লিডারশিপ ক্যাপাসিটিটাও শো হচ্ছে আবার তোমার হিউম্যান সাইডটাও শো হচ্ছে। দিস আর ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি ভাই। সো ভাই আমরা জানি আপনি ওয়ার্ল্ডের বেশ কিছু বড় বড় ইনস্টিটিউট থেকে আপনি গিয়েছেন বা ওখানে আপনার পড়াশোনার সুযোগ হয়েছে। সো হোয়াট ডিড ইউ লাইক দ্য মোস্ট ইন দেয়ার সিস্টেম, আই মিন in the whole system, education system and everything? So what do you like the most? That's kind of a very difficult question, but to be very precise, to give your answer, I think I liked the way they were very much aware about what they want from the system. আমি যেমন as a student আমি আমার ক্লাসমেটদের দেখেছি প্রত্যেকটা সেকেন্ডে they were very much focused. তারা জানে যে তারা কি চায়, তারা এই ইনস্টিটিউটে এসছে either with a scholarship or self payment, right? So তাদের প্রত্যেকটা সেকেন্ডে তারা তাদের ফোকাসটা সম্বন্ধে অ্যাওয়্যার ছিল যে আমি কোথায় রিচ করতে চাই এখান থেকে, রাইট? স্টুডেন্ট পার্সপেক্টিভ। সো তারা ওই ফোকাসটাকে কেন্দ্র করে প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে জয়েন করেছে যে অ্যাক্টিভিটিগুলো তাদেরকে কোনো না কোনো ভাবে বেনিফিটেড করবে, রাইট? সো যখন তুমি তোমার টার্গেটটা খুব ভালো করে জেনে যাও যে আমি কোথায় রিচ করতে চাই, বা তুমি তোমার ব্যাটেলটা খুব ভালো করে জেনে যাও যে তুমি কোন ব্যাটেলটাতে জিততে চাও, তাহলে সার্টেনলি তুমি সবসময় কিন্তু একটা অবজেক্টিভ নিয়ে চলবা যে এই ব্যাটেলটা উইন করার জন্য আমার কি ধরনের ওয়েপন দরকার এবং ওই ওয়েপন গুলো কোথায় পাওয়া যায়, ইনভেন্টরিটা কোথায়, এবং আমি যদি ওই ওয়েপন গুলো পেতে চাই তাহলে আমাকে কি ধরনের অ্যাট্রিবিউটস শো করতে হবে, রাইট? তুমি গেলা তোমার চাইলা যে আমাকে একটা সোর্ড দিয়ে দেন, তা তো আর হবে না। সো তোমাকে ওই সোর্ডটা নিতে হলে তোমাকে কিন্তু তোমার ক্যালিবারটা শো করতে হবে দ্যাট ইয়েস আই এম কেপেবল এনাফ টু ক্যারি দিস সোর্ড এন্ড আই নো হাউ টু অপারেট দিস সোর্ড,
রাইট? দেন তোমাকে কিন্তু একটা সোর্ট দেয়া হবে যুদ্ধটা করার জন্য। সো আমি আমার ক্লাসমেটদের কথা যদি বলি, ইন 3 different university perspectives, in UK, USA, and in Australia, people were very much focused. They knew what they want. And when the students actually know that much about their objectives, then the faculties were bound to give them, serve them what they want. So ফ্যাকাল্টিরা যখন ক্লাসে আসছে তখন স্টুডেন্টরাই বাধ্য করছে ফ্যাকাল্টিকে খুব ক্রিয়েটিভ, ডিটেল, ইনোভেটিভ, ক্রিটিক্যাল একটা আলোচনায় জয়েন করতে। এখন আমি ফ্যাকাল্টি, আমি যদি ধরো একটা আর্টিকেল পড়ে আসলাম এবং আমি ধরে নিলাম যে দ্যাটস এনাফ টু টেক দিস লেকচার, and then students were asking me question that is not limited within this article, that is going beyond the discussion of this particular article. So certainly that will give me a message that tomorrow that one article is not good enough. You have to, read a couple of more articles because your students are far advanced than you. So focus setting টা অনেক ইম্পর্টেন্ট। এই ফোকাস সেটিংটা বাইরের ইউনিভার্সিটি গুলোতে টিচাররাও খুব ভালো করে জানে দ্যাট তাদের স্টুডেন্টরা আসলে কোন ক্যালিবারে তারা কি চায়, এবং টিচাররা কিন্তু সেভাবে প্রিপেয়ার্ড হয়ে আসে, এন্ড দেয়ারফর এঙ্গেজমেন্টটা খুব রিগোরাস হয়, এবং অ্যাক্টিভিটি গুলো খুবই অবজেক্টিভ ওরিয়েন্টেড হয়। ইটস নট দ্যাট র্যান্ডমলি উই আর ডুইং সার্টেন থিংস এন্ড কোর্স শেষে আমরা ঠিক মনেও করতে পারি না যে এই কোর্সটা যে করলাম আমি কি শিখলাম। ফ্যাকাল্টি অনেক ক্ষেত্রে মনে করতে পারেন আচ্ছা আমি কি শেখাইলাম, কি কাজে লাগলো ওদের, রাইট? বাইরের কান্ট্রিগুলোতে তোমার দেখবা যে প্রত্যেকটা কোর্সের ইভালুয়েশন হয়, এন্ড স্টুডেন্টরা সেই ইভালুয়েশনটা করছে যে কিভাবে এই কোর্সের এই কন্টেন্টের এই অবজেক্টিভটা তাদেরকে তাদের ওয়ার্ক লাইফে, তাদের একাডেমিক লাইফে কোথায় কোথায় কন্ট্রিবিউট করবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি স্ট্যানফোর্ডে একটা এমবিএ করো, তুমি কত টাকা ইনভেস্ট করছো এবং তুমি কত বছরে সেই টাকাটা রিটার্ন করতে পারছো, সেই ধরনের একটা ক্যালকুলেশন কিন্তু দেয়া হচ্ছে। Now how do they do it? Because তারা জানে যে তারা কোন জিনিসটা তোমাকে শেখাচ্ছে, ওই জিনিসটার অ্যাপ্লিকেশন কোথায় হবে, সেই অ্যাপ্লিকেশন থেকে তুমি কয় টাকা আবার বার্ন আউট করতে পারবা, মানে বের করে আনতে পারবা। সো এই ম্যাপিংটা যখন থাকে তখন কারো কিন্তু এই ডিরেল হওয়ার জায়গা থাকে না, ঠিক আছে? তোমার অ্যাক্টিভিটিস গুলো তখন খুব বেশি ফোকাস থাকে। সো দ্যাট ইজ ওয়ান অ্যাসপেক্ট আমার কাছে মনে হয়েছে চমৎকার, দ্যাট ইউ নো দ্য গোল এন্ড দেয়ারফর ইউ রান ইউর vehicle in the track. You run your career path in the track. Just one of them. There are tons of more. ভাই আমরা একটা কোশ্চেন পেয়েছি জিআরই রিলেটেড, যে একজন বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের জন্য what would be your significant tips for GRE? I think that's a very good question. এই সেন্সে যে অনেক সময় দেখা যায় যে তোমার সিজিপিএটা একটু দুর্বল, বাট ইউএসএল ইউনিভার্সিটি গুলোতে, কানাডিয়ান ইউনিভার্সিটি গুলোতে অনেক সময় দুর্বল সিজিপিএ নিয়েও তুমি খুব ভালো ইউনিভার্সিটিতে কিন্তু কম্পিট করতে পারো, ইফ ইউর জিআরই ইজ হাই, ইফ ইউর জিআরই স্কোর ইজ হাই। সো যারা প্ল্যান করছো যে ডাজন্ট ম্যাটার ইফ ইট ইজ বিজনেস, ইফ ইট ইজ কম্পিউটার সায়েন্স, অর ইফ ইট ইজ লাইক পিওর হিউম্যানিটিজ অর আর্টস, যদি তুমি ফিল করো যে তুমি ইউএস, কানাডা এই জায়গাগুলোতে কম্পিট করতে চাও, certainly go for GRE. এবং জিআরই যেহেতু কিছুটা কঠিন, এটার সাথে যথেষ্ট ম্যাথস জড়িত আছে, এটার সাথে মানে লজিক্যাল রিজনিং জড়িত আছে। সো আমি বলবো আস্তে আস্তে প্রিপারেশন নিতে থাকো এবং টাইম বুঝে জিআরইটা দিয়ে দাও। অনেক সময় দেখা যাচ্ছে যে একবার দুবারে ভালো স্কোর আসছে না, গো ফর ইট থার্ড টাইম। আমি এমন একজন পার্সনকে চিনি যে 16 বার আইএলটিএস দিয়ে তারপরে 8 গ্যাদার করেছে, বিকজ হি নিডেড 8 ফর সার্টেন রিজন। সো এই বান্দা বলেছে হ্যাঁ 8 উঠছে না, সে শুরু করেছে 6.5 দিয়ে, এবং 16 টাইমে অর 14 টাইম, প্রবাবলি 14 or 16 টাইমে গিয়ে সে 8 পেয়েছে। সো ডোন্ট জাস্ট গিভ আপ যে আমি পারছি না তো আমাকে দিয়ে হবে না, ক্যারি অন, এক সময় না এক সময় হবেই। যত আর্লি শুরু করছো তোমার হাতে তত বেশি সময় থাকছে। এখন তোমার 4th ইয়ার চলছে, তুমি একেবারে লাস্ট সেমিস্টারে আছো, এখন তুমি প্ল্যান করছো ও আমি স্কলারশিপের জন্য ট্রাই করব, দ্যাটস আ বিট লেট। দ্যাটস ওয়াই আমি আগের কোশ্চেনে বলেছি ফার্স্ট ডে থেকে শুরু করো, বিকজ তোমার মতো আরো 100 জন আছে যারা প্রথম দিন শুরু করেছে। সো তুমি যদি রেসে আগিয়ে থাকতে চাও তোমাকে আগে দৌড়টা দিতে হবে, শুরু করতে হবে, সিম্পল। বর্তমানে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের ব্যাপারে আপনার ভিউজটা কি? মানে
তাদের আসলে এই টাইমটাতে যা যা করা দরকার তারা কি আসলে আপ টু দ্য মার্ক ওয়েতে তারা সেই কাজগুলো করতে পারছে কিনা, আপনার কি মনে হয়? আমার মনে হয় বেশ কিছু ছেলে পেলে তো পারছে, বেশ কিছু আম, মানে শিক্ষার্থীরা সেটা পারছে। আমি বেশ কিছু এক্সাম্পল জানি, পত্রিকায় মাঝে মধ্যেই আসে যে তারা কম্পিউটার সায়েন্স থেকে এখনো হয়তো বা মাস্টার্স এর রেজাল্ট পায়নি, বাট গুগল থেকে ডাক পেয়েছে। সো নিশ্চয়ই দে হ্যাভ অ্যাচিভ দ্যাট কোয়ালিটিস অ্যান্ড স্কিলস অফ কোর্স, সো দ্যাট গুগল মনে করেছে যে এই ছেলেটাকে আমার দরকার। বাট সেই জায়গাটাতেই আমি তোমার কোয়েশ্চেনে ফিরে আসি, দ্যাট মানুষকে মনে করতে পারতে হবে দ্যাট তুমি এমন কিছু কোয়ালিটি স্কিলস ডেভেলপ করেছো যেটা তার দরকার আছে। এখন নিজেকেই তুমি সেই প্রশ্নটা করো না, মানে ইটস এ ভেরি ওপেন এক্সারসাইজ, এবং আমরা এখনই এই প্র্যাকটিসটা করতে পারি যে তুমি এখন নিজেকেই নিজে প্রশ্নটা করো যে আমি এমন কোন কোয়ালিটিসটা স্কিলটা ডেভেলপ করেছি যেটার জন্য গুগল আমাকে ডাকতে পারে। গুগল বাদ দাও, যেটার জন্য আমাকে সেভ দ্য চিলড্রেন ডাকতে পারে, আমি কোনটা অ্যাচিভ করেছি, কোন কোয়ালিটিসটা, রাইট? এবং এই প্রশ্নটা যখন তুমি নিজেকে করছো তখন কিন্তু আরেকটা কমপ্লিমেন্টারি কোয়েশ্চেন চলে আসে, আচ্ছা সেভ দ্য চিলড্রেন কি চায়? আমি তখনই না, আমি যদি জানি সেভ দ্য চিলড্রেন কি চায় তখন আমি নিজেকে অ্যাসেস করতে পারবো। সো আমাকে জানতে হবে সেভ দ্য চিলড্রেন কি চায়, আমাকে জানতে হবে ইউএসএআইডি কি চায়, এন্ড কিভাবে সেটা জানবা। সো দ্যাট ইজ অ্যানাদার criteria. অ্যানাদার কোশ্চেন, এক্স্যাক্টলি। Another question, right? You have to answer this question. You have to keep asking all these questions all the time, right? You have to keep reflecting. যে আমি কি জব সাইটগুলোকে নজরে রাখছি রেগুলার? আমি কি জানি যে ওদের রিকোয়ারমেন্টসটা কি? এখন তুমি বলতে পারো যে আমি তো ভাইয়া মাত্র সেকেন্ড ইয়ারে পড়ি, আমি তো ভাইয়া থার্ড ইয়ারে পড়ি, আমি তো জবে জয়েন করতে যাচ্ছি না নেক্সট 2 ইয়ার্স এর মধ্যে। ওয়েল আই নো দ্যাট, বাট স্টিল তোমাকে জব সাইট গুলো নজরে রাখতে হবে সো দ্যাট তুমি জানো যে এই ধরনের অর্গানাইজেশন গুলো কি ধরনের রিকোয়ারমেন্টস চাচ্ছে। এবং যখন তুমি জেনে যাচ্ছ তখন সেই জানাটা তোমাকে হেল্প করছে যে তুমি নেক্সট 2 ইয়ার্স এ সেই ক্রাইটেরিয়াটা গুলো ফিল করতে পারবা কিনা, ফিল করতে পারবো কিনা, তুমি সময় দিচ্ছ কিনা, এফর্ট দিচ্ছ কিনা। সো আমাদের স্টুডেন্টদের, কিছু স্টুডেন্টদের মধ্যে আমি বলবো যে এই ভিশনটা কম আছে, তারা বাই ডিফল্ট ইউনিভার্সিটি লাইফটা লিড করে, যে হ্যাঁ আমি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, টিচাররা জানে আমরা কোথায় যেতে চাই, and they will take us there. Well, no, nobody will take you there, it's you who will have to take you there. So এইটা সম্বন্ধে অ্যাটলিস্ট সজাগ হয়ে যাও, ঠিক আছে? নিজেকে প্রশ্ন করতে জানতে হবে দ্যাট কোথায় আছি, কোথায় যেতে চাই, এন্ড কতটুকু আমি এগিয়েছি। ওই কানালিনী সোফিয়ার ওই গানটার মতো, যে জায়গা আছি, কি যেন গানটা, ঘুমাইছিলাম ভালোই ছিলাম জায়গা দেখে বেলা নেই, এটা যাতে না হয়, জেগে দেখতে হবে যে বেলা আছে। ওকে, সময় কাজ আছে, সময় করতে হবে, আগে থেকে প্ল্যান করা উচিত। তো আমরা যখন ভাই জবের ক্রাইটেরিয়া গুলো বা রিক্রুটমেন্ট সার্কুলার গুলো স্ক্রল করি তখন আমরা দেখি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা বার ক্রিয়েট করে দেওয়া হয়, গ্র্যাজুয়েটেড পার্সোনালিটি লাগবে, 3-4 বছর এক্সপিরিয়েন্স দরকার ম্যাক্সিমাম ক্ষেত্রে। খুব কম এজেন্সি বা অর্গানাইজেশন থাকে যারা ফ্রেশ গ্র্যাজুয়েটদের চায়, বা আন্ডার গ্র্যাজুয়েট তো কখনোই মানে খুবই কম চায়। বা এই ক্ষেত্রে আর কি আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের অপরচুনিটিসটা কেমন তারা যদি আর্লি ক্যারিয়ার স্টার্ট করতে চায়? প্রথমে আমাকে তুমি একটা উত্তর দাও, সেটা হচ্ছে why you will graduate fresh? You shouldn't, because undergraduate যখন তুমি শেষ করছো by this time তোমার কি পসিবল না যে তুমি দুইটা অর্গানাইজেশনে ভলান্টিয়ার করো 2 বছর? তোমার কি পক্ষে পসিবল না তুমি একটা জায়গায় একটা ইন্টার্নশিপ করো? লাইক আমার সেন্টারে আমি 5 জন রিসার্চ স্টুডেন্ট রেখেছি, এরা এখনো আন্ডারগ্রেড লেভেলে আছে, এরা কিন্তু এখনো পাস করেনি, বাট তারা আমার সেন্টারে কাজ করছে অ্যাজ এ রিসার্চ অ্যাসোসিয়েট অর অ্যাজ এ প্রোগ্রাম অ্যাসোসিয়েট হিসেবে, রাইট? সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যখন সে পাস করে যাচ্ছে তখন তার আর ফ্রেশ লিখতে হচ্ছে না যে আমি ফ্রেশ গ্রাজুয়েট, আমি কিছুই জানি না। তারা বলতে পারছে আমি সেন্টার ফর এক্সেলেন্স ইন টিচিং এন্ড লার্নিং নামে একটা সেন্টার আছে, ওখানে আমি রিসার্চ অ্যাসোসিয়েট ক্যাপাসিটিতে 2 বছর ইন্টার্নশিপ করেছি। Well, the employer doesn't care. Like তুমি একটা রেগুলার জবে 2 বছর ছিলা না, তুমি একটা ইন্টার্নশিপে ছিলা না, তুমি ভলান্টিয়ার ছিলা, তারা জানতে চায় যে তোমার পার্টিকুলার অ্যাট্রিবিউটস গুলো তোমার জানা আছে কিনা, তোমার পার্টিকুলার স্কিল গুলো জানা আছে কিনা, যে স্কিল গুলো তারা চাচ্ছে। এখন তুমি যদি খুব চমৎকার করে একটা ব্রেইনস্টর্মিং করতে পারো যে এই পার্টিকুলার এমপ্লয়ার এই কয়েকটা স্কিল আমার মধ্যে দেখতে চাচ্ছে,
এবং সেটা যদি তুমি প্রুফ করো যে আমি এই সেন্টারটাতে কাজ করে 2 বছরে আমি এই স্কিলগুলো ডেভেলপ করেছি বিকজ আমার কাজগুলো এই রিলেটেড ছিল, তাহলে কিন্তু এমপ্লয়ার কনভিন্স হতে বাধ্য যে হ্যাঁ আমি যা চাচ্ছি ও সেই ধরনের কাজ কিন্তু করেছে। অ্যাজ এন ইন্টার্ন হিসেবে, অ্যাজ এ ভলান্টিয়ার হিসেবে, ইট ডাজন্ট ম্যাটার, বাট হি নোজ what exactly we want from him. So you don't need to be graduated as fresh when you have tons of other opportunities. You just need to, কি বলে, engage yourself to this sort of opportunities. That's the thing. So you need to be smart. You need to think smart. কেন তোমাকে fresh graduate হতে হবে? I don't see any point. তো আমরা যখন বিভিন্ন সিনিয়রদের সাথে বা অন্যান্য যারা প্রফেশনাল ক্যারিয়ারে আছে তাদের সাথে যখন কথা বলি, তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ওনারা এনকারেজ করেন যে মিনিমাম তোমার মাস্টার্স লাগে। এই যে কম্পিটিটিভ জব মার্কেট, এখানে তোমার অনার্স হলেও খুব একটা সুবিধা করা যায় না জব সেক্টরে যে। সো মিনিমাম বারটা হচ্ছে মাস্টার্স ডিগ্রি অ্যাকোয়ার করা বা মাস্টার্স কমপ্লিট করা। সো ইন দ্যাট কেস যেটা হয় যে অনেকে হয়তো ডিমোটিভেটেড হয়ে যায় অ্যান্ড দিস টাইপ অফ থিংস অ্যান্ড অল। সো আগে থেকেই যে মানে যে কম্পিটিশনটা, ওটার জন্য যে বারটা ক্রিয়েট করা হয়, বারটা আসলে কি স্টুডেন্ট থেকে ডিসকারেজ করছে কিনা? আমার মনে হয় যখন সিনিয়ররা এটা করে তাদের মাথায় কিছু স্পেসিফিক ব্যাপার থাকে অফকোর্স, এবং তারা তোমার ভালোই চায়, যে কারণেই হয়তো এই কথাগুলো বলে। বাট আমি একটু ডিফারেন্ট ওয়েতে দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে যে যখন তুমি অনার্স করছো, অনার্স করে যদি তুমি একটা জবে জয়েন করছো, অনেক সময় যেটা হয় যে মাস্টার্স করার তারাটা তখন তারা আর ফিল করে না। অনেকে হয়তো অনার্স করে দেখা যাচ্ছে যে পার্টিকুলার একটা জবে ভালো করছে, তখন হয়তো মাস্টার্সটা এক সময় মানে বার্ডেন মনে হয়, শেষ করতে পারে না। সো আমাদের প্রেক্ষাপটে একটা ডিগ্রি ইজ নট অনলি দ্য কি ফর জব, আমাদের সোশ্যাল একটা স্ট্যাটাস, আমাদের একটা ডিগ্রি কিন্তু একটা সোশ্যাল স্ট্যাটাস, রাইট? এক্স্যাক্টলি। যখন মনে হয় যে তোমার মাস্টার্স নাই, তখন কিন্তু তুমি অলরেডি মনে হচ্ছে তোমার কিছুটা পিছিয়ে আছো, রাইট? সো অনেক সময় সিনিয়র এই জিনিসটা চিন্তা করে যে এই ছেলেটাকে আমি এনকারেজ করলে ও যদি একটা জবে ঢুকে যায়, যদি মাস্টার্সটা না করে, আমার এই পার্টিকুলার একটা রেকমেন্ডেশনের কারণে, সো তারা বলে যে মাস্টার্সটা শেষ করো, এন্ড দ্যাটস আ পজিটিভ ভাইব ইন ইট। আমি বলবো যে ওয়েল, এখন যে সময় চলে আসে, এই সময় আসলে এখন আর টাইম নেই। টাইম নাই যে আমাকে মাস্টার্স শেষ করতে হবে, দেন আমাকে একটা জবে যেতে হবে, ওই সময় পার হয়ে গেছে ভাই। এখন কম্পিটিশনের সময়, অনার্স শেষ করো এন্ড জানান দাও মার্কেটে দ্যাট ইউ আর দেয়ার। এই জানান দেওয়ার হাজারটা ওয়েজ আছে। যেমন তুমি এখন এই যে একটা অর্গানাইজেশনের সাথে জড়িত আছো, আমি তোমাকে চিনলাম, আমি তোমার সাথে কথা বলছি, এই কথা বলার মধ্যেই কিন্তু তুমি শো করছো যে তোমার ক্যাপাসিটি কতটুকু, তুমি কতটুকু ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারছো, কতটুকু ইনোভেটিভ আইডিয়া তোমার আছে। সো আমার যখন একটা জবের হয়তো একটা অপরচুনিটি ক্রিয়েট হলো, আমি মনে মনে চিন্তা করবো, ও রাফিকে তো আমি চিনি, সেটা ভালোই, এন্ড ও এই পার্টিকুলার ওয়েতে ওর কিন্তু কিছু ক্যাপাসিটি ডেভেলপ হয়েছে, why not come and join and then work with me, যদি ফুল টাইম না হয় পার্ট টাইম করো, ইন্টার্ন করো। তো আমি প্রবলেম দেখছি না, ইউ জাস্ট নিড টু ফাইন্ড আউট এ ওয়ে, ইউ নো, এন্ড দ্যাট ইজ পসিবল। সো আমরা একটু অন্য টাইপের একটা কোশ্চেনে চলে যাই, যে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি লাইফে দেখা যায় রিলেশনশিপে ইনভলভ হওয়াটা একটা ডিস্ট্রাকশন হিসেবে কনসিডার করা হয়। সো হোয়াটস ইউর অপিনিয়ন অন দ্যাট? That's an interesting question. I think, I personally think that it is not a bad thing, certainly, because porashonata, of course, is a training time for your adult life, right? So যখন তুমি এডুকেশন সেক্টরে আছো, I mean, তোমার অনার্সটা করছো, it is also a preparation time for your adult life. So of course you are going to have a family, and therefore you're going to have a partner. And so if you like someone at this journey, and if you can maintain it in a positive way, certainly I see that as a positive influence rather than a negative influence. Now you have to be very careful and cautious in terms of when you are having friendship with someone, and if it is a particular kind of friendship, of course you need to see the person and then how that person is driving you, in which way, right? So তোমার যদি একটা পার্টিকুলার টার্গেট থাকে that তুমি এই সেক্টরে এটা করতে চাও, তোমার উচিত হবে যে তোমার যে পার্সনটার সাথে আছে তার এই রিলেশনশিপটা
এবং তার সাথে এই যোগাযোগটা তোমাকে কিভাবে হেল্প করছে নাকি তোমার পথের বাধা হয়ে দাঁড়াচ্ছে, রাইট? এবং এটা শুধু রিলেশনশিপের ব্যাপারে না, আমি বলবো লাইফের প্রত্যেকটা সেন্সে, ইফ ইউর ফ্রেন্ডশিপ লাইক পিওর ফ্রেন্ডশিপ, এখন তুমি এমন কিছু মানুষের সাথে মিশছো যারা তোমার আসলে গোলটাতে রিচ করতে বাধা হয়ে দাঁড়াচ্ছে রাদার দেন হেল্পিং ইউ, of course you need to revise that, you need to reflect on that relationship and come up with a better solution. সো অনেক সময় আমি দেখেছি and I salute them যে একটা অ্যাফেয়ার হওয়ার পর একটা ছেলে got very focused because he knows that where he needs to reach to get that girl, or একটা মেয়েকে দেখেছি যে একটা রিলেশনশিপ হওয়ার পর সে অনেক বেশি ফোকাসড হয়েছে, অনেক বেশি ডিটারমাইন্ড হয়েছে that where he or she wants to land in. সো রিলেশনশিপটা যদি ওই সেন্স থেকে তোমাকে হেল্প করে, why not, of course. তুমি নিশ্চয়ই একটা বড় চাকরি চাও and ভালো রেজাল্ট করেছো, চাকরি পেয়েছো, and then you don't end up a very having a very lonely life. You want to have a family. So I don't see that's the problem. I don't see that's a distraction. যদি না সেটা distraction in real sense হয়ে যায়। যেমন আমাদের ক্ষেত্রে কিছু খুবই দুঃখজনক ইনসিডেন্ট আমরা রিসেন্টলি দেখেছি, এবং সেটা হওয়ার কথা। সো একটা রিলেশনশিপ, it's not beyond you, it's not beyond your family, right? So তোমাকে ওই ব্যালেন্সটা করতে জানতে হবে, right? So হ্যাঁ ভাই, সো রিলেশনশিপ, একাডেমিক লাইফ এন্ড ফিউচার ক্যারিয়ার প্ল্যান, এসব ব্যালেন্স করার জন্য আসলে কি কি জিনিস মাথায় রাখা উচিত? হোয়াট আর দ্য ডুস এন্ড ডোন্টস? আমার মনে হয় ওই যে রিফ্লেক্টিভ মাইন্ডটা থাকা জরুরি, যেটা আমি একটু আগে বলছিলাম, এবং তোমাকে সবসময় একটা চেক এন্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে যেতে হবে দ্যাট আমি কোথায় রিচ করতে চাই এবং সেই জায়গাটাতে যেতে কোনটা আমাকে হেল্প করছে। যেমন আমি আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স দিয়ে শেয়ার করি তোমাদেরকে। আমি তোমাকে একটু আগে বলেছিলাম, যেমন আমি ইউনিভার্সিটি গিয়েছি পিএইচডি প্রোগ্রামে এবং আমি অর্ধেক রাস্তায় ফিরে এসেছি, right? So I had to, because there was an emergency, right? I was involved with a relationship and there was some complicacy, and so আমার মনে হচ্ছে that is more important, because by that time I already knew that which one is important. আমি সেই ক্যালকুলেশনটা করতে পেরেছি, এবং এই ক্যালকুলেশনটা করতে গিয়ে আমাকে খুব বেশি স্পেসিফিক হতে হয়েছে যে আমি এটাকে অ্যাচিভ করার জন্য যখন এটাকে স্যাক্রিফাইস করছি, বা এটাকে অ্যাচিভ করার জন্য যখন এটাকে স্যাক্রিফাইস করছি, কোনটার ভ্যালু কতটুকু এবং অল্টারনেটিভ আমার কাছে রেডি আছে কি, যে আমি হয়তো এখন আমার যে পার্টনার আছে, আমার যার সাথে রিলেশনশিপ আছে, তাকে অ্যাচিভ করতে গিয়ে আমি এখন যেটা স্যাক্রিফাইস করছি সেটা আমি পরে পুষিয়ে নিতে পারবো কি। অনেক সময় হয়তো পোষানো সম্ভব হয় না, দ্যাটস অলরাইট, because if the partner is very important, right? So আমি পিএইচডির মাঝ রাস্তায় চলে এসেছি, and আমার মনে হচ্ছে দ্যাট এই 2 বছর হয়তো কোনো কাজে আসবে না। বা দেখো, আমি আসার আমার এইটা সর্ট আউট করার পরে, আমার প্রাইভেট ম্যাটার সর্ট আউট করার সাথে সাথে আমার অস্ট্রেলিয়াতে আমি স্কলারশিপ পেয়েছি। তো আমি যখনই বুঝেছি যে আমার হয়তো সামনে একটা ডিসিশন নেওয়ার সময় আসতে পারে, আমি কিন্তু অলরেডি আই ওয়াজ প্রিপেয়ারিং মাইসেলফ ফর অ্যানাদার স্কলারশিপ, যেখানে আমি আমার ওয়াইফকে নিয়ে যেতে পারবো। বিকজ আমেরিকার যে স্কলারশিপটা ছিল এটা খুব স্ট্রং ছিল না, সো দুইজনকে সার্ভাইভ করার মতো যথেষ্ট স্ট্রং এটা ছিল না ইন টার্মস অফ পেমেন্ট। সো আমার মনে হচ্ছে আই ডোন্ট কেয়ার, সো আমি ওটা ডিচ করে দিয়েছি, এবং ডিচ করে দিয়ে আমি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করেছি। অলরেডি আই ওয়াজ ইন দ্য প্রসেস। সো আমি বিয়ে করার ঠিক 4-5 মাসের মাথায় কিন্তু আমি আবার আই ফ্লু টু অস্ট্রেলিয়া। সো ইউ হ্যাভ অলওয়েজ এ ব্যাকআপ প্ল্যান, রাইট? এন্ড আমি বলছি না সবসময় এই ব্যাকআপ প্ল্যানটা একেবারে টু দ্য পয়েন্ট কাজ করে। সামটাইমস তোমাকে একটা জিনিস স্যাক্রিফাইস করতে হবে, বাট দ্যাটস অল রাইট। ইউ হ্যাভ গট দ্য বেস্ট গিফট ইন ইউর লাইফ। সো একটা যদি ছুটে যায়, লাইফ ইজ নট অ্যাবাউট, and এই ফিলসফিটা জরুরি, লাইফ ইজ নট অ্যাবাউট অ্যাচিভিং অল অফ ইউর গোলস, ইটস নট, বাট লাইফ ইজ অল অ্যাবাউট অ্যাচিভিং ইউর মোস্ট ডিজার্ভিং থিং, যেটাকে তুমি লাইফে চাও, রাইট? সো কিছু ভালো লাগার জায়গা থাকবে, কিছু আফসোসের জায়গা থাকবে, and that's what life is, right? আমার সব ভালো লাগার জায়গা আছে, আমার লাইফে কোনো আফসোস নাই, that's a boring life. Exactly. So we would love to know. We would love to know, how did you meet your partner? Well, I met her online. So we dated couple of years online,
And when we were dating online, actually we didn't see each other, and still we were talking. So I had to wait for her email for like 2-3 months, right? Because internet was not that much available in both sides, right? So এবং আমাকে এই জিনিসটা কিন্তু শিখিয়েছে, পেশেন্সটা শিখিয়েছে, একটা রিলেশনশিপকে ভ্যালু করতে শিখিয়েছে, এবং একটা মানুষকে জানতে বুঝতে শিখিয়েছে। যেমন এই যে পেশেন্সের কথাটা বলছে, 2 মাস পরে যখন একটা ইমেল আসে, or 2 মাস পরে আমার কাছ থেকে যখন একটা ইমেল তার কাছে যায়, how the person is reacting, what are the elements that person is giving focus, rather than complaining 2 মাস কোনো খোঁজ খবর নাই। সো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদেরকে বুঝতে সহায়তা করে about our life partner, and decision নিতে হেল্প করে that whether you want to end up with this person or not, right? So value judge করা এবং রিফ্লেক্ট করা, এগুলো খুব জরুরি, That's a nice story, Bhaiya. That's a very sweet story, and mutual understanding খুবই ইম্পর্টেন্ট। আমি নেক্সট কোশ্চেনে যেতে চাই, সেটি হচ্ছে how should one university student prepare for the job market? এক্ষেত্রে জরুরি বিষয়গুলো কি কি? আমার মনে হয় কিছুটা আলোচনায় অলরেডি এসছে যে জব মার্কেটে যাওয়ার জন্য তোমার কি ধরনের প্রিপারেশন রাখা দরকার এবং সেই প্রিপারেশনটা কখন থেকে শুরু করা দরকার। বাট ইন টার্মস অফ স্পেসিফিক প্রিপারেশন আমি যেটা বলবো যে ইউ শুড হ্যাভ এ গুড রিসার্চ অন হোয়াট সর্ট অফ জব ইউ আর ট্রাইং টু এন্ড আপ উইথ, এবং এই রিসার্চ গুলো করতে গিয়ে তাদের রিকোয়ারমেন্টস গুলো কি আছে, কোন ধরনের স্কিলস তারা চাচ্ছে, সেই স্কিলস গুলো তোমাকে আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করতে জানতে হবে। যেমন ধরো তুমি যদি চ্যারিটি কাইন্ড অফ অর্গানাইজেশন গুলোতে তুমি যদি জব চাও, ধরো চ্যারিটি সেভ দ্য চিলড্রেন ওর ইউএসএআইডি, এই ধরনের অর্গানাইজেশন গুলোতে একটা বড় ক্রাইটেরিয়া তারা দেখতে চায় দ্যাট ইউর কমিটমেন্ট টু সার্ভ দ্য বিগার কমিউনিটি। সো তুমি সেই কমিটমেন্টটা ফিল করো কিনা, নাকি তোমার চিন্তাগুলো মোর কমার্শিয়াল, রাইট? যে আমি এটা কেন করব যদি এটা থেকে আমি ফিনান্সিয়ালি বেনিফিটেড না হই, রাইট? আমি কেন একটা মানুষকে হেল্প করব যদি এটার মাধ্যমে আমি কোনোভাবে বেনিফিটেড না হই। সো এই ধরনের চিন্তাগুলো মোর লাইক কমার্শিয়াল সর্ট অফ থিঙ্কিং, এন্ড আই এম নট সেইং দিস ইজ ব্যাড, বিকজ এই চিন্তাগুলো হয়তো আরেকটা পার্টিকুলার টাইপ অফ জবের জন্য জরুরি, যেখানে তুমি ইনপুট আউটপুট রিলেশনশিপটা দেখছো, কজ এন্ড বেনিফিটটা দেখছো, প্রবাবলি দ্যাটস ইম্পর্টেন্ট। বাট ইন দিস পার্টিকুলার সেক্টর তোমাকে আসলে সেই কমিটমেন্টটা শো করতে হবে দ্যাট ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ফর দ্য বিগার কমিউনিটি এন্ড টু চেঞ্জ এন্ড ব্রিং চেঞ্জ টু দ্য সোসাইটি, রাইট? আরেকটা স্কিল যেমন আছে, তোমাকে প্রজেক্ট রাইটিং, গ্র্যান্ট রাইটিং এর স্কিল থাকতে হবে, রাইট? এবং এইটা অনেক অনেক বেশি কাজ করে যদি তুমি চ্যারিটিতে এন্ড আপ করতে চাও, যে তোমার গ্র্যান্ট রাইটিং স্কিলটা কেমন, তুমি কি কোনো গ্র্যান্ট রাইট করেছো কিনা এর মধ্যে, এবং সেই গ্র্যান্ট রাইট করে তুমি কি কোনো গ্র্যান্ট পেয়েছো কিনা। ইট ডাজন্ট ম্যাটার কত বড়, রাইট? ইট কুড বি লাইক 5,000 টাকা, ইট কুড বি লাইক $1,000, সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে তুমি গ্র্যান্ট রাইটিং এক্সপেরিয়েন্সটা তোমার আছে কিনা, তুমি লিখতে জানো কিনা, তুমি কি এবিসিডি গুলো জানো কিনা। সো যখন তুমি একটা জবের রেগুলার ব্রাউজ করছো, রেগুলার কিন্তু খোঁজ খবর নিচ্ছ, তখন তুমি জেনেই যাবা যে চ্যারিটিতে গ্র্যান্ট রাইটিং লাগে। তখন কিন্তু তুমি পার্টিকুলারলি তোমার কোর্স ওয়ার্ক গুলোর সাথে সাথে তুমি খোঁজ খবর রাখবা যে কোথাও কি গ্র্যান্ট রাইটিং এর উপর কোনো কোর্স করাচ্ছে কিনা, সো দ্যাট ইউ ক্যান এনরোল ইয়োরসেলফ, রাইট? এবং তুমি ট্রেনিং নিচ্ছ, তুমি পার্টিকুলারলি কিছু গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করছো, ডাজন্ট ম্যাটার তুমি পাচ্ছ না পাচ্ছ, বাট এই যে একটা প্রিপারেশন, এই যে একটা প্র্যাকটিস, এটা তোমাকে এগিয়ে রাখবে। সো আমি বলবো যদি একটা পার্টিকুলার কোয়ালিটিজ এর কথা বলতে হয়, দেন হ্যাভ ইউর রিসার্চ এন্ড ইউ কন্টিনিউ দিস ইন টার্মস অফ হুইচ প্রফেশন ইউ ওয়ান্ট টু এন্ড আপ, এন্ড ইউ শুড হ্যাভ ইউর ABC, রাইট? সো তোমার একটা ফার্স্ট ক্রাইটেরিয়া থাকা উচিত, যেটা হচ্ছে চ্যারিটি। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে একাডেমিয়া। থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে রিসার্চ, সো টিচিং, রিসার্চ। সো এই ক্রাইটেরিয়া গুলো চিন্তা করে তোমাকে ABC ধরনের স্কিল ডেভেলপ করতে থাকতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? সো সফট স্কিলের একটা ব্যাপার আছে সার্টেনলি। আসলে একজন স্টুডেন্টের বা একজন ইউথ রিপ্রেজেন্টেটিভের
মেন্টর থাকাটা আসলে কতটুকু জরুরি এবং এটা কতটুকু হেল্প করে ইন টার্মস অফ বিল্ডিং ক্যারিয়ার অর এভরিথিং? আমার কাছে মনে হয় দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট এন্ড আই উইল সাজেস্ট টু অল অফ ইউ যারা শুনছো দ্যাট হ্যাভ এ মেন্টর, হ্যাভ এ মেন্টর। এখন এই মেন্টরের কাজ হচ্ছে যে তোমাদের জায়গা থেকে অনেক সময় জিনিসগুলোকে ব্ল্যাক এন্ড হোয়াইট মনে হতে পারে, কিছু জিনিস যেমন জবের রিকোয়ারমেন্টসটা কি, হয়তো তুমি একটা পার্টিকুলার সেক্টরে আপডেটেড না, বাট তোমার মেন্টর, তুমি যাকে চুজ করেছো, তুমি তাকে জেনে বুঝে চুজ করেছো যে তুমি কোন পার্টিকুলার সেক্টরে যেতে চাও, সেই পার্টিকুলার সেক্টরের একজন ব্যক্তি যে কিনা এই জায়গাগুলো সম্বন্ধে খুব ভালো জানে, সে যদি তোমার মেন্টর হয়, তাহলে যেটা হবে, তুমি রিগোরাসলি তার সাথে যখন কমিউনিকেশনটা রাখছো, সে তোমাকে কিন্তু নার্চার করতে পারছে, সে তোমাকে বলতে পারছে যে রাফি এই জায়গাগুলোতে কিন্তু কিছু অপরচুনিটি আছে, রাফি ওই অপরচুনিটি গুলোর জন্য কিন্তু এই ধরনের কোয়ালিটিস গুলো লাগে, তোমার কি ডেভেলপ করছো কিনা, বা তুমি স্কলারশিপের জন্য চিন্তা করছো কিনা, ওয়েল বিসিএস পড়ছো, বাট বিসিএস এর সাথে সাথে আরেকটা উইন্ডো খোলা রাখছো কিনা। সো এই জিনিসগুলো কিন্তু তারা তোমাকে রিমাইন্ড করতে পারে। বা তুমি যদি একটু অফ ট্র্যাকে চলে যাও, তখন কিন্তু তার কাছে গিয়ে বলতে পারো যে ভাই আমার কিন্তু এই জায়গাটায় একটা স্লাইড হয়ে গেছে, সো আমি কিভাবে কাম ব্যাক করতে পারি। সো একটা জিনিস হচ্ছে যে তুমি ট্রায়াল এন্ড এরর মেথডে অনেক কিছু শিখছো, শিখে তারপরে তুমি এটার উপর কাজ করছো। আরেকটা হচ্ছে যে তুমি অলরেডি এমন একজন ব্যক্তির কাছে যাচ্ছ, সেই ব্যক্তি তোমাকে এই জায়গাটা জানে, হি হ্যাজ বিন থ্রু দিস, এন্ড দেয়ারফর ওই ব্যক্তির কাছে গেলে কিন্তু সে তার এক্সপিরিয়েন্সটাকে ন্যারো ডাউন করে সিনথেসাইজ করে তোমার জন্য একটা আনসার রেডি করে দিচ্ছে। অফকোর্স ইউ আর নট গোয়িং টু ব্লাইন্ডলি অ্যাকসেপ্ট ইট, বাট দ্যাটস এ ক্লু ফর ইউ সো দ্যাট ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। অনেক সময় আমরা ক্লুটাই থাকে না আমাদের কাছে, অনেক সময় আমরা একটা পার্টিকুলার ডিলেমাতে বুঝতে পারি না যে কিভাবে এটা থেকে বের হওয়া যায়, তখন আমাদের জন্য ওই একটা ক্লু কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে, রাইট? সো আমি বলবো যে মেন্টর ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, ইফ পসিবল হ্যাভ ওয়ান মেন্টর। যেই সেক্টরে তুমি যেতে চাও, ওই সেক্টরের এমন কোনো ব্যক্তি যে তোমাকে স্নেহ করে, যে তোমাকে গাইড করতে রাজি আছে, রাইট? বাট ডোন্ট ফলো এনিবডি লাইক আ ব্লাইন্ড পারসন। Get his or her strategies, recommendations, tips and tricks as a clue, but always utilize your own reflection, because you are a different person than him, right? So certainly mentor is good. So আপনি একটু সফট স্কিলের কথা বলেন একটু আগে। সো এই করোনাকালীন সময়টাতে আসলে যারা স্টুডেন্ট আছে আমরা তাদের কি কি স্কিল ডেভেলপমেন্ট দরকার এবং কি কি কাজ তাদের আসলে করা উচিত তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের প্ল্যান হিসেবে? আমার কাছে পার্টিকুলারলি মনে হয় যে একটা ইমার্জেন্সি সিচুয়েশনের কারণে, যেহেতু আমরা একাডেমিক লাইফটা থেকে একটু দূরে আছি, যেসব ইউনিভার্সিটিতে ক্লাস হচ্ছে না, স্পেসিফিক্যালি পাবলিক ইউনিভার্সিটি, তোমাদের দিস ইজ এ গ্রেট টাইম দ্যাট ডোন্ট জাস্ট লেট দিস টাইম গো ওয়েস্টেড, ঠিক আছে? রাদার একটু চেষ্টা করো যে দুই একটা কোর্স করা যায় কিনা, যেমন কোর্সেরা, যেমন এডেক্সেল, যেমন ইউডেমি, এরা কিন্তু কিছু কোর্স ওপেন করেছে ফর ম্যাস পিপল, যেগুলো ফ্রি। সো আমি বলবো ইউটিলাইজ দিস টাইম নাইসলি, এই কোর্সগুলো করো, এই কোর্সগুলো থেকে সার্টিফিকেট পাওয়া যায়, এন্ড আই নো দ্যাট সবগুলো কোর্সে ফ্রি না সার্টিফিকেটটা, বাট ফাইন্ড আউট হুইচ ওয়ান ইজ ফ্রি। কিছু নেটওয়ার্কিং করো, যেই বড় ভাইয়ের সাথে, যেই সিনিয়রের সাথে, বাট যে ফ্যাকাল্টির সাথে তোমার একটা গ্যাপ পড়ে গেছে, সেই রিলেশনশিপটাকে আবার রিপেয়ার করো, রাইট? কোনো একটা অর্গানাইজেশনে অনলাইনে যদি ইন্টার্নশিপ করা যায় সেটা করো, অথবা একটা টাইপিং স্পিডে তুমি দুর্বল আছো, ধরো তোমার টাইপিং স্পিডটা ভালো না, এই বন্ধের সময় টাইপিং স্পিডটাকে উপরে তুলে নাও, কিছু আইএলটিএস করে ফেলো, আইএলটিএস এর প্র্যাকটিসটা করে ফেলো। বাট যদি মনে করো যে হ্যাঁ বসে আছি, আমার তো এই সমস্যা ওই সমস্যা, প্রবলেমস গুলো অলওয়েজ কাম। তুমি যত সামনে যাবা, প্রবলেম তোমাকে আরো মৌমাছির মতো জেঁকে ধরবে। তো তুমি এমন একটা দিন খুঁজে পাবা না যেদিন তুমি বলতে পারবা আলহামদুলিল্লাহ আমার আজকে কোনো প্রবলেম নাই, ভাই আপনি কি দিবেন দেন আমাকে। নো, দ্যাটস নট গোনা কাম, প্রবলেমস আসতেই থাকবে। সো তোমার কাজ হচ্ছে সাইড বাই সাইড তোমাকে কিছু সফট স্কিল ডেভেলপ করতে পারতে হবে, এন্ড ইউ নো বেস্ট which one you want, ঠিক আছে? তো এই প্ল্যানিংটা, এই ব্রেইনস্টর্মিংটা তোমার করতে হবে। এন্ড अगेन ইওর মেন্টর, তোমার যদি মাথায় কিচ্ছু না থাকে, মেন্টরকে গিয়ে বলো যে ভাইয়া আমি এই সময়টা কিভাবে কাজে লাগাতে পারি,
he will give you some clues, right? কেউ কেউ এই সময়টাতে নতুন স্টার্টআপ করছে এবং কেউ কেউ ভালোও করছে। তো ফাইন্ড আউট যে এরকম একটা স্টার্টআপ করা যায় কিনা, যে স্টার্টআপটাতে তোমার খুব বেশি ইনভেস্টমেন্ট লাগবে না, বাট একটা কিছু শুরু করে দেয় আছে। সো রিস্ক লেভেলটা যত কমানো যায়, কমিয়ে নিজেকে এনগেজ করো মাল্টিপল থিংস, আমি সেটা বলবো। আমরা স্টার্টআপের কথাটা যেহেতু চলে আসলাম, আমরা স্টার্টআপ নিয়ে একটা কোশ্চেন করতে চাই, যেটি হচ্ছে স্টুডেন্ট থাকা অবস্থায় স্টার্টআপ প্ল্যান করে এবং স্টার্টআপ শুরু করে দেওয়াটা আসলে কতটুকু ইফেক্টিভ, এবং আমাদের এডুকেশন সেক্টরে যে স্টার্টআপ গুলো দরকার এটার ব্যাপারে যদি আপনি কিছু বলেন। আমার মনে হয় স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম যখন তুমি সবকিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারো, বিকজ ইউ হ্যাভ টাইম। বিকজ যখন স্টুডেন্ট না, যখন তোমার একটা বড় চিন্তা চলে আসবে যে আমাকে ফ্যামিলি সাপোর্ট দিতে হবে, আমাকে একটা জব করতে হবে, তখন তোমার এক্সপেরিমেন্ট করার টাইম নেই ভাই। ততক্ষণে অনেক নদীতে অনেক পানি বয়ে গেছে, তখন তোমার ডু অর ডাই সিচুয়েশন। তোমাকে জব পেতেই হবে, তোমাকে একটা বিজনেস শুরু করতেই হবে, আদারওয়াইজ তুমি ফেল করছো, একটা পার্টিকুলার রেসপন্সিবিলিটিতে ফেল করছো। সো আমি বলবো স্টুডেন্ট লাইফেই স্টার্ট আপ করার সময়, বাট স্টুডেন্ট লাইফে ফাইন্যান্সিয়াল রিস্ক আছে, যে যেটা তুমি হয়তো বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারছো না, ইভেন ছোট অ্যামাউন্ট হয়তো ইনভেস্ট করতে পারছো। বাট এখনকার সময়টা এরকম যে অনেক ক্ষেত্রে স্টার্ট আপে ওইভাবে ইনভেস্টমেন্ট দরকারও পড়ছে না। অনেক জায়গায় কিছু বিজনেস আছে যেখানে তুমি থার্ড পার্টি হিসেবে বিজনেস করছো, লাইক তো দুইটা পার্টি আছে, তুমি ভায়া হয়ে কাজ করছো, এই পার্টির সাথে এই পার্টিকে তুমি যোগাযোগ করিয়ে দিচ্ছ, এই পার্টিটা জিনিসটা এনে ওই পার্টিকে সেল করছো। এরকম প্রচুর ফেসবুক পেজ কিন্তু ওপেন হচ্ছে যে অনলাইন সেল করছে। আমি বলছি না যে সবাই কিন্তু সাইন করছে, সবাই করছে না। তো তোমাকে জানতে হবে যে কোন জায়গাটায় তোমার মানে ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা কত কম, এবং যতটা সম্ভব মিনিমাইজ করে এনগেজ ইয়োরসেলফ ইনটু দিস স্টার্টআপস। নিজের না হয় বন্ধুর সাথে জয়েন করো, বন্ধুটা না হয় আরেকজন আছে যে চিন্তা করছে তার সাথে আইডিয়া শেয়ারিং এ জয়েন করো, বিকজ রাতারাতি তোমার মাথায় একটা সেফ আইডিয়া কিন্তু আসবে না, তোমাকে এই জিনিসটার পেছনে লেগে থাকতে হবে। So of course it needs a broader discussion, but if you ask me, is it a good time? Of course it is. It is. আমরা একটা কোশ্চেন পেয়েছি, কোশ্চেন বলতে মোর লাইক একটা সিচুয়েশন পেয়েছি, যেটি হচ্ছে একজন কমেন্ট করেছেন হু ইজ কারেন্টলি ডুইং অ্যান ইন্টার্নশিপ ইন অ্যাডমিন অ্যান্ড এইচআর ডিপার্টমেন্ট ইন আওয়ার অর্গানাইজেশন ওয়াইএসএসসি। সো উনি পড়াশোনা করছেন লাইফ সায়েন্স থেকে। সো এটা কি ওনার ফিউচারে ইন্টারভিউতে যখন যাবেন তখন কি এটা কোনো বেনিফিট হিসেবে কাউন্ট হবে কিনা? কোনটা তোমাদের অর্গানাইজেশনে কাজ করছে এটা? হ্যাঁ, উনি অ্যাডমিন অ্যান্ড এইচআরে ইন্টার্নশিপ করছেন, কিন্তু উনি পড়াশোনা করছেন লাইফ সায়েন্স নিয়ে। It doesn't matter. It doesn't matter. Everything will somehow contribute to your life. এবং তুমি যদি খুব কিনলি খেয়াল করো যে আমার সাথে রিলেটেড না এমন একটা কাজও যদি আমি করি, সেখান থেকে আমি কিছু না কিছু জিনিস শিখবো। যেমন হিউম্যান কমিউনিকেশন। এখন তুমি যদি বলো ভাই আমি একটা সফটওয়্যার বানাই, আমার তো হিউম্যান কমিউনিকেশন দরকার নাই, ওয়েল ইউ আর রং। তুমি যে সফটওয়্যারটা বানাচ্ছ সেই সফটওয়্যারটার কিন্তু সেলিং পয়েন্ট চিন্তা করতে হবে, দ্যাট মিনস হিউম্যান কমিউনিকেশন। এই সফটওয়্যারটার মার্কেট ভ্যালু তোমাকে জানতে হবে। সো আমি বলবো যে প্রত্যেকটা এনগেজমেন্ট will give you some sort of edge, some sort of boost to your future career. তোমাকে খালি খুব খুব কেয়ারফুল থাকতে হবে that how it is contributing. You have to know how to translate. যেটা তুমি করছো সেটাকে কিভাবে ট্রান্সলেট করে তোমার পার্টিকুলার ডিসিপ্লিনে কাজে লাগানো যায়, এইটা তোমাকে জানতে হবে। এবং এই ক্ষেত্রে তোমার ক্লাসমেটস, তোমার মেন্টর তোমাকে হেল্প করতে পারে if you have no clue, certainly. সো আমরা একদম শেষের দিকে চলে এসেছি আজকের সেশনটা। সো আমরা একটা কোশ্চেন দিয়ে আসলে কমপ্লিট করতে চাই আমাদের সেশনটা, which is how do you define success? আপনি সাকসেসটাকে আসলে কিভাবে মেজার করেন? Well, this is kind of a question I experience or face all the time. Every second I ask myself that how I should define success, because that's the question leads me, motivates me to go further. And আমার কাছে সাকসেসের ডেফিনেশনটা একটু ডিফারেন্ট দেন আদার পিপল। আমার কাছে সাকসেসের ডেফিনেশনটা ইজ নট দ্যাট ইউ গেট আ হাই ফাই জব।
আমার কাছে সাকসেসের ডেফিনেশনটা এরকমও না দ্যাট ইউ হ্যাভ এ ভেরি বিগ বিজনেস, ইউ হ্যাভ 50 লাখ টাকা, ইউ হ্যাভ আ কার। আমার কাছে এগুলো সাকসেস না, and that's personally me. You can disagree and I completely respect your opinion. Some people may disagree. আমার কাছে সাকসেসের ডেফিনেশনটা হচ্ছে you have certain amount of money, you have a certain job যেটা তোমাকে um, um, ভালো লাগার জায়গাটা দিবে। So every day when you are going to your job, you shouldn't feel that somebody is dragging you through your collar, right? তোমাকে ওই কাজটাতে ভালো লাগতে হবে। You should have a family, good family. You should have your parents with you. You should have their blessing. You should have your partner with you, and you should have a laugh together. Time to time you should have time together. So এমন সাকসেস আমি চাই না যে সাকসেসটা আমাকে 7 দিন এমন ভাবে ব্যস্ত করে রাখে that I don't get to see my parents, I don't get to see my wife. ওই সাকসেস আমার দরকার নাই. It doesn't matter how much money it gives me, right? সাকসেস আমার কাছে হচ্ছে একটা ডিসেন্ট লাইফ। সো আমাকে যদি বলো যে ভাই আপনি এই এখন যেখানে আছেন এখান থেকে কোথায় যেতে চান, এর বেশি কোথায় যেতে চান, আমি বলবো যে আমি প্রবাবলি খুব বেশি অ্যাম্বিশাস না। আমার কাছে হচ্ছে if I have my family with me and if I do the thing that I love to do and then আমি যদি কিছু করতে পারি, আমি সোসাইটির জন্য যদি কিছু করতে পারি, that's more than enough. ঠিক আছে? At the end of the day, we all need to go, right? We all need to live. So আমার কাছে কয়েকশো কোটি টাকা আছে, এরকম বহু মানুষ আছে যাদেরকে দুনিয়া ভুলে গেছে। কয়েকশো কোটি টাকা আছে, মারা গেছে, and then they are gone. আবার এরকম কিছু মানুষ আছে যাদের কাছে কয়েক হাজার টাকাও ছিল না, বাট মানুষ তাদেরকে মনে রেখেছে as a good person. So at the end of the day, money is not important, but as a good person হিসেবে গ্রো করা এটা ইম্পর্টেন্ট। তোমাদের মনে আছে কিনা জানি না, একটা স্টোরি ছিল যে এক ব্যক্তি একটা পাহাড় কেটে একটা রাস্তা বানিয়েছিল। এটা নিয়ে একটা মুভিও হয়েছে, ইন্ডিয়ান একটা স্টোরি ছিল, ইন্ডিয়ান একটা স্টোরি, and I heard that that's a true story, right? So আমি বলবো ওই মানুষটা বেশি সাকসেসফুল যে তার ওয়াইফকে চিকিৎসা করতে পারেনি, উনি মারা গেছেন জাস্ট বিকজ ওনাকে ডাক্তারের কাছে নেওয়া যায় নাই, তারপরে সে তার সারা জীবনে পাহাড় কেটে একটা রাস্তা বানিয়েছে, দ্যাটস ইট। But আমি বলবো he is the most successful man than comparing with so many other people যারা কয়েক হাজার কোটি টাকা বানিয়েছে, বাট ওই টাকা কোনো মানুষের কাজে আসে। অনেক অনেক বিদ্বান আছে যাদের অনেক জ্ঞান আছে, বাট সেই জ্ঞান কোনো মানুষের কাজে আসে না, রাইট? হোয়াটস দ্য পয়েন্ট? সো আমি বলবো ট্রাই টু বি এ গুড পারসন, দ্যাটস ইম্পর্টেন্ট। And then of course go with your passion, have someone nice beside you, have your parents, have their blessing, and have some good friends যাদের সাথে মন খুলে হাসা যায়, and that's it. You don't need many things in life than this. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা যেহেতু একদম লাস্টে চলে এসেছি আমাদের আজকের সেশনটা, আমরা চাচ্ছি আপনার যদি কোনো এন্ডিং রিমার্ক থাকে আমাদের যারা এখন দেখলেন এবং শুনলেন, অথবা আমাদের ওয়াইসিতে যারা কাজ করছে ইউথ রিপ্রেজেন্টেটিভ আছে, সবার কিছু যদি আপনার কোনো এন্ডিং রিমার্ক থাকে। আমি বলবো you guys are doing excellent work, and আমি তোমরা হয়তো জানো যে আমি জাস্ট এমটি ওয়ার্ডস বলছি না, আমার পুরো কনভারসেশনটাতে আমি বারবার বলার চেষ্টা করেছি that you need to have much more than only CGPA in your hand. So CGP এর বাইরেও যে তোমরা এই যে অর্গানাইজেশনের সাথে জড়িত আছো, তোমরা একটা ক্যারিয়ার টক করছো, মানুষজন শুনছে, একটা সেকেন্ডের জন্য হলেও তারা রিফ্লেক্ট করছে, so you are contributing that to the community. যে কথাটা আমি বলছি যে কিভাবে তুমি কমিউনিটির জন্য কাজ করতে পারো, so I would say that's important, that is very important. So keep doing it, keep building on it, and I would be very happy if I can engage with you, if I can support you in any capacity. I would love to, because at the end of the day that matters. আমি ডিরেক্টর, আমি অ্যাসোসিয়েট প্রফেসর, it doesn't matter if I am no use for you, if I am no use for the community, it doesn't matter, it will go with me. বাট আমি তোমার সাথে যদি একটা ভালো কথা বলি, তুমি মনে রাখবা যে তারেক ভাই কোন একটা সময় এই কথাটা বলেছিল যেটা আমার লাইফে কাজে দিয়েছে, well that's the achievement. Exactly.
তো থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার ভ্যালুয়েবল ইনসাইট গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি যারা আমাদের সাথে এতক্ষণ দেখলেন এবং শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এবং অনেক শুভকামনা জানাতে চাই। তো আজকের ক্যারিয়ার টক এপিসোড 7 এই পর্যন্তই। অ্যান্ড লাস্টলি আমাদের অনারেবল গেস্টকে আমরা আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের এপিসোডটি শেষ করতে চাই। অ্যান্ড ফুললি সামনের এপিসোডে আরো কোনো একজন বিশেষ অতিথির সাথে আপনাদের সাথে দেখা হবে। So till then, stay happy, stay safe, and stay blessed. Allah Hafiz.